ফেসবুকে একটা ঘটনা খুবই ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে কুমিল্লার ১৪ গ্রামে একজন বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে তাকে লাঞ্ছিত করা হয়েছে। রবিবার দুপুরে কুমিল্লার ১৪ গ্রাম উপজেলায় ঘটনাটি ঘটেছে। যিনি এই ঘটনার শিকার অর্থাৎ ভিকটিম, তিনি হলেন আব্দুল হাই ওরফে কানু, বয়স প্রায় ৮০-র মতো, এবং তিনি ব্যক্তিগতভাবে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন এবং কুমিল্লার একটা ইউনিয়নের সহসভাপতি ছিলেন। এখন বিষয়টা হচ্ছে যে তাকে যে জুতার মালা গলায় দিয়ে লাঞ্ছিত করা হয়েছে, এটা আসলে মূল ঘটনাটা কি, এটা হলো মূল বিবেচ্য বিষয়। পাশাপাশি তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং তাকে প্রকাশ্যে দিবালোকে জুতার মালা পরিয়ে অপমানিত করা হয়েছে। এই যে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিশ্লেষণের দাবি রাখে। সেটা হচ্ছে যে একটা ব্যক্তি সে ব্যক্তিগতভাবে যত অবদানই রাখুক না কেন বা সামাজিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে যেরকম অবদান রেখে খ্যাতি অর্জন করুক না কেন, সে ব্যক্তিটি যদি পরবর্তী জীবনে কোনো বিশেষ অন্যায়, অপরাধ বা দুর্নীতির সঙ্গে বা রাষ্ট্রীয় আইন শৃঙ্খলাকে অবনতি করার ব্যাপারে অভিযুক্ত হয় অথবা মানবতা বিরোধী বা আইন বিরোধী কোনো কাজের সাথে সম্পৃক্ত হয়, সে কি আসলে শাস্তির সম্মুখীন হওয়ার অধিকার রাখে না বা তাকে শাস্তির সম্মুখীন করা যাবে না? এটা একটা বিষয়। আর দুই নম্বর বিষয় হচ্ছে যে ব্যক্তি যে ধরনের অপরাধী করুক না কেন, বাংলাদেশের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী সবাই আছে। সেখানে স্থানীয় যারা ওই বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করেছে, অর্থাৎ স্পষ্টভাবে মিডিয়ায় যে নিউজটি এসেছে সেটা হচ্ছে যে স্থানীয় জামাত এবং শিবিরের নেতাকর্মীরা তাকে লাঞ্ছিত করেছে। এবং প্রশ্নটা হচ্ছে উক্ত আব্দুল হাই ওরফে কানু তিনি যত বড় অপরাধী হোক না কেন, এখন তাকে অপমানিত করার বা লাঞ্ছিত করার বা তাকে বিচার করার অধিকার জামাত শিবিরকে কে দিয়েছে বা স্থানীয় জনগণ যারা ছিল তাদেরকে বা কে দিয়েছে? এখন যারা তাকে লাঞ্ছিত করেছে তারা জামাত শিবির হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক বা আওয়ামী লীগের কেউ হোক অথবা ইসলামী আন্দোলনের কেউ হোক অথবা গণ অধিকার পরিষদের কেউ হোক অথবা সাধারণ কোনো পাবলিক হোক, তাদেরকে আসলে এই রকম বিচারিক ক্ষমতা কে দিয়েছে? এই দুইটা হলো মূল প্রশ্ন। সুতরাং এখানে একটা প্রথম যে বিষয়টা স্পষ্ট করা দরকার সেটা হচ্ছে যে একটা লোক, ধরেন বীর মুক্তিযুদ্ধের কথা বলি, 1971 সালে বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য তারা নিজেদের তাজা রক্তকে ঢেলে দিয়ে বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য কাজ করছে। সুতরাং সেজন্য আমরা তাদেরকে মাথার মণি হিসেবে তাদেরকে সম্মান শ্রদ্ধা করি এবং তাদেরকে যথেষ্ট ভালোবাসি এবং 1971 সালের পর থেকে শুরু করে আজ অবধি তাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদেরকে বাংলাদেশের সূর্য সন্তান হিসেবে মনে করি। কিন্তু একটা ব্যক্তি 71 সালে যে ভূমিকায় বা যে অবদান রেখেছে, পরবর্তীতে 50 বছর পরে এসে সেই লোকটা যদি কোনো অপরাধ করে বা কোনো আইন বিরোধী কাজ করে বা মানবতা বিরোধী অপরাধ করে অথবা বাংলাদেশের আইন শৃঙ্খলাকে অবনত করার জন্য বা আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য যদি কোনো নেগেটিভ কাজ করে থাকে, তাহলে সে কি বিচারের মুখোমুখি হওয়ার যোগ্য না? তাকে কি বিচার করা যাবে না বা তাকে আইনের আওতায় আনা যাবে না? তার অবদান যেভাবে আছে, অন্যায় করলে তাকে আইনের আওতায় নিয়ে এসে বিচারের সম্মুখীন করে শাস্তি দেওয়ারও সুযোগ আছে। সুতরাং কেউ একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে অধিষ্ঠিত রাখার প্রেক্ষিতে যদি কোনো অপরাধ করে বা অন্যায় করে, দুর্নীতি করে, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। সে মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান শ্রদ্ধা পেতেই পারে, কিন্তু তার অপরাধকে মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে ক্ষমা করা বা তাদেরকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। সেদিক থেকে আব্দুল হাই কানু সাহেব যে অপরাধ যদি কোনো কিছু করেই থাকে, অবশ্যই বিচারের সম্মুখীন করার বা বিচারের আওতায় নিয়ে এসে তাকে যথাযথ শাস্তির সম্মুখীন করাটা এবং আইনসম্মত, সংবিধানসম্মত এবং বাস্তবতাসম্মত। তো সেদিক থেকে বীর মুক্তিযোদ্ধাকে আইনের আওতায় নিয়ে এসে তার যদি অ্যাকচুয়ালি কোনো অপরাধ বা অন্যায় দুর্নীতি থেকে থাকে, তাকে আইনে সোপর্দ করে তার যথাযথ বিচার হোক, এটা আমরা সবাই চাই এবং এটাই প্রত্যাশা। বর্তমান স্বাধীন বাংলাদেশের এটাই চেতনা, এটাই আসলে প্রত্যাশা। দ্বিতীয় যে দিকটা সেটা হচ্ছে তাকে যেভাবে প্রকাশ্য দিবালোকে জুতার মালা পরিয়ে অপমান অপদস্থ করা হয়েছে, এটা আসলে মানবাধিকারের লঙ্ঘন, দেশের সংবিধানের লঙ্ঘন এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর একটা পায়তারা।
এখানে যারাই অভিযুক্ত, যারাই তাকে লাঞ্ছিত করেছে, সে জামাত শিবির হোক, বিএনপি হোক, বা অন্য যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী হোক বা সাধারণ জনগণই হোক না কেন, এইভাবে একটা লোককে দিবালোকে ধরে জুতার মালা গলায় দিয়ে অপমান অপদস্থ করার অধিকার দেশের আইন শৃঙ্খলা বা দেশের আইন বা সংবিধান কাউকেই দেয়নি। সুতরাং কোন অধিকারে বা কোন বলে তারা এরকম করার সাহস পেল, এটা আসলে খতিয়ে দেখা দরকার। এবং এখানে যদি অন্যায়ভাবে সেই বীর মুক্তিযোদ্ধাকে অপমানিত করা হয়ে থাকে এবং কেউ যদি আইনকে বা বিচারকে নিজের হাতে তুলে নেওয়ার মতো কাজ ওখানে করে থাকে, তো সে যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং অতি দ্রুত এইসব ঘটনাকে কোনোভাবেই ধামাচাপা দিয়ে ছোট করে দেখার সুযোগ নেই। বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা অবস্থাকে বা আইন বা বিচারকে স্বাভাবিক গতিতে চলতে দেওয়ার লক্ষ্য যদি থেকে থাকে আমাদের, তাহলে অবশ্যই এই সমস্ত আইন কানুন বা বিচারিক যে ব্যবস্থাগুলো আছে এই ঘটনাগুলোকে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে এসে এইগুলোর একটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। একজন বীর মুক্তিযোদ্ধাকে আমরা কোনোভাবে অন্যায় অপদস্থ হতে দিতে পারি না। আবার একজন মুক্তিযোদ্ধা হয়েও বর্তমান সময়ে এসে সে যদি কোনো অন্যায় অপকর্ম, দুর্নীতি বা দেশবিরোধী, সমাজবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো কাজ করে থাকে, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আর দ্বিতীয় ধাপটা হচ্ছে, কেউ যদি আইনকে তোয়াক্কা না করে বা ক্ষমতার অপব্যবহার করে কোনো অপরাধীকেও নিজেদের হাতে শাস্তি দেওয়ার মতো ক্ষমতা প্রয়োগ করতে চায়, তাহলে তাকেও আইনের আওতায় নিয়ে এসে একটা আইনের স্থিতিশীল অবস্থা বজায় রাখার দরকার। সুতরাং আমরা আশা করছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলোকে অত্যন্ত কঠোরহস্তে দমন করে বাংলাদেশের আইন শৃঙ্খলা অবস্থাকে স্থিতিশীল রাখার জন্য যেভাবে বিষয়গুলোকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় নিয়ে এসে এর যথাযথ বিচার নিশ্চিত করা যায়, সেটা অবশ্যই করতে হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।